গামলা গামলা দুর্নীতির মামলা শুনতে শুনতে অনেকেরই কান ঝালাপালা, তাই আজ একটু অন্যরকম কিছু মামলার কথা আপনাদের সামনে তুলে ধরবো। এগুলো প্রত্যেকটাই 2023-এর মামলা, কলকাতা হাইকোর্টে উঠে এসেছে এবং এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা, যদিও দুর্নীতি সংক্রান্ত নয়। যেমন ধরুন, প্রথমেই যে মামলাটার কথা বলবো, এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সময়ের উঠে আসে। ধরুন, ফেসবুকে একজন ব্যক্তি একটি পোস্ট করলেন যার মাধ্যমে কোনো ব্যক্তিকে অপমান করা হলো, কিংবা কারোর ভাবাবেগে আঘাত দেওয়া হলো, কিংবা কোনো সম্প্রদায়কে অপমান করা হলো, এবং সেই পোস্টটিতে সেই ব্যক্তি আপনাকে ট্যাগ করে দিল। যেরকম ভাবে ফেসবুকে স্ট্যাটাস বা কমেন্টে ট্যাগ করা যায়, সেইভাবেই ট্যাগ করে দিল। এইবার আপনি সেখানে কোনো রকম কোনো রিয়াকশন দেননি, লাইক করেননি, কমেন্ট করেননি, কিছুই করেননি। কিন্তু এইবার যখন ওই ব্যক্তিকে সেই অভিযোগে অভিযুক্ত করা হলো যে তিনি অপমান করেছেন বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন করার চেষ্টা করেছেন, সেইখানে যেহেতু আপনাকে ট্যাগ করা আছে, তাহলে কি আপনিও সেখানে ফেঁসে যাবেন? আপনিও কি সেই একই অভিযোগে অভিযুক্ত হবেন? কলকাতা হাইকোর্ট বলছে না, বিষয়টা সেরকম নয়। একটি মামলা উঠে এসেছিল যেখানে একজন শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছিল, কারণ তাকে একটা পোস্টে ট্যাগ করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার চেষ্টা করছেন, কুৎসা ছড়াচ্ছেন ফেসবুকের কমেন্টের মাধ্যমে। কিন্তু সেই শিক্ষক কোথাও কোনো লাইক করেননি, তাকে যেখানে ট্যাগ করা হয়েছে সেখানে তিনি কোনো কমেন্টও করেননি। কলকাতা হাইকোর্টের তরফ থেকে এটাই বলা হচ্ছে যে কাউকে কোনো পোস্টে যদি ট্যাগ করে দেওয়া হয়, শুধুমাত্র সেই ট্যাগটার উপর ভিত্তি করে তাকে একই দোষে দোষী করা বা একই অভিযোগে অভিযুক্ত করা যাবে না। ট্যাগ করার দায় দায়িত্ব তার উপরে গিয়ে বর্তাবে না। এখানে অন্য অনেক কিছু দেখার মতো রয়েছে। মানে যাকে ট্যাগ করা হয়েছে তিনিও যদি কমেন্ট করেন, তিনিও যদি লাইক করেন, তিনিও যদি একই রকম কিছু বলেন, সেক্ষেত্রে তাকে অভিযুক্ত করা যাবে। কিন্তু শুধুমাত্র সেই পোস্টে তিনি ট্যাগড রয়েছেন বলে তাকে অভিযুক্ত করা হবে, এটা কিন্তু করা হবে না, এটা করা যাবে না, কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হচ্ছে। দ্বিতীয় মামলার কথায় আসি। অনেক সময় হয় যে আপনি কোথাও একটা ঘুরতে যাবেন, একজন ট্যুর অপারেটর বা ট্যুর গাইডের সঙ্গে আপনি যোগাযোগ করলেন, তিনি আপনাকে প্রচুর কথা দিলেন যে আপনি আমাকে টাকা পাঠিয়ে দিন, আমি সমস্ত হোটেল বুক করে রাখবো, গাড়ি বুক করে রাখবো, সব আপনি এসেই পেয়ে যাবেন, এই পরিষেবা আমি আপনাকে দেব। এবার সেই কথা অনুযায়ী আপনি তাকে টাকাও পাঠিয়ে দিলেন, কিন্তু আপনি সেই জায়গায় ঘুরতে গিয়ে দেখলেন যে আপনার ট্যুর গাইড কথা মতো কিছুই করেনি, না গাড়ি বুক করেছে, না ভালো হোটেলের রুম বুক করেছে, যা যা বলেছিল সেগুলো মোদ্দা কথা কিছুই করেনি। এবং আপনি সেখানে গিয়ে বারবার যখন তাকে ফোন করছেন, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে সেই ট্যুর গাইড বা ট্যুর অপারেটর ফোন অফ করে বসে রয়েছেন। তাহলে এবার আপনি কি করবেন? আপনি তখন ভাববেন, উফ বাবা, ফিরতে পারলে বাঁচি, কি সমস্যার মধ্যেই না পড়লাম। এবার এইখানে আপনি কি অভিযোগ জানাতে পারেন? সব থেকে বড় সমস্যাটা হচ্ছে যে আপনার সঙ্গে এই ট্যুর গাইডের যা যা কথা হয়েছে, টাকার বিনিময়ে সে যা যা পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো সবই মৌখিক, বিশ্বাসের ওপর ভর করে গোটা বিষয়টা হয়েছে, লিখিত কোনো চুক্তি হয়নি। তাহলে এক্ষেত্রে সেই ব্যক্তির বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং কি হতে পারে? কলকাতা হাইকোর্টে এরকমই একটি মামলা উঠেছিল, যেখানে ট্যুর গাইডের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন, তিনি বলেন যে আমার মক্কেলের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং করা যাবে না, কারণ আমার মক্কেল লিখিত কোনো রকম কোনো চুক্তি দেয়নি, লিখিতভাবে প্রমিস করেনি যে হ্যাঁ আমি এই পরিষেবা তোমাকে দেব। তাহলে সেক্ষেত্রে কি করে ক্রিমিনাল প্রসিডিং হবে? কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বলছেন যে না, এখানে ক্রিমিনাল প্রসিডিং হবে। তার কারণ সেই ট্যুর গাইড, এই ব্যক্তি যারা ঘুরতে গিয়েছিলেন তাদের কাছ থেকে টাকা নিয়েছেন, টাকার বিনিময়ে কিছু পরিষেবা দেওয়ার কথা তিনি বলেছিলেন। প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে এখানে একটা প্রতারণার ঘটনা ঘটলেও হতে পারে, তাই এটার ক্রিমিনাল প্রসিডিং হবে, ক্রিমিনাল ইনভেস্টিগেশন হবে। অর্থাৎ এই ধরনের সমস্যাকে সম্পূর্ণ এড়ানোর জন্য প্রথমত ঘুরতে যাওয়ার আগে যা যা এই ধরনের চুক্তি করবেন, চেষ্টা করুন যেন একটা লিখিত ডকুমেন্ট আপনার কাছে থাকে, যেখানে সেই ট্যুর গাইড বা ট্যুর অপারেটর বলে দিচ্ছেন কি কি পরিষেবা তিনি প্রদান করবেন, কত টাকার বিনিময়। আর সেটা যদি নাও হয়, তারপরেও কিন্তু আপনার অভিযোগ জানানোর একটা জায়গা থাকছে। এরকম নয় যে লিখিত চুক্তি না থাকলে আপনি আদালতের দ্বারস্থ হতে পারবেন না বা অভিযোগ জানাতে পারবেন না। তৃতীয় মামলাটার কথা বলি। শব্দ চয়নের জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এই শব্দটা ব্যবহার করতেই হবে, কারণ এই গোটা মামলাটার মধ্যে এই শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেতরে পাগল বলের চেয়েও বড় প্রশ্ন হলো, সে কি আদৌ পাগল? একটি ঘটনা, একটি অভিযোগের কথা সামনে এসেছিল এবং সেই অভিযোগ প্রমাণিত হয়। ঘটনাটা কি না, 9 বছরের একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে এবং যিনি এই কাজটা ঘটিয়েছেন তাকে শাস্তিও দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। কিন্তু যিনি শাস্তি পেয়েছেন তিনি আদালতের কাছে আবার অ্যাপিল করেছেন। তার আইনজীবীর আদালতে বক্তব্য হলো সেই ব্যক্তির মানসিক ভারসাম্য ঠিক নেই, তিনি পাগল, কারণ স্থানীয় মানুষজন তাকে পাগল পাগল বলে ডাকেন এবং সেইটাই বলে বলা হচ্ছে আদালতে যে তিনি মানসিকভাবে সুস্থ নন
এবং তারই সঙ্গে তিনি চোখে ঠিকঠাক দেখতে পান না, তাই তিনি যে কাজটা করেছেন সেটা কত বড় অন্যায় বা কি তিনি করছিলেন সেটা তিনি বুঝতে পারেননি। দেখুন, ঘটনাটার কথা যেটা জানা যাচ্ছে মামলার মাধ্যমে, যে 9 বছরের মেয়েটিকে স্কুলের একটি ফাঁকা ঘরে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তাকে ধর্ষণ করা হয় এবং তার চিৎকার শুনে বাকি পড়ুয়ারা সেই ঘরের মধ্যে ঢোকে এবং দেখে কি হয়। এইখানেই যিনি শাস্তি পেয়েছেন তার তরফ থেকে আইনজীবী বলছেন যে উনি যেহেতু মানসিকভাবে অসুস্থ এবং চোখে ভালো করে দেখতে পান না, তাই উনি ঠিকঠাক বুঝতে পারেননি যে উনি কি কাজ করেছেন, সেই কারণে ওনার শাস্তি পাওয়া উচিত নয়, ওনাকে ক্ষমা করে দেওয়া উচিত। আদালতের তরফ থেকে বলা হয়েছে যে একজন ব্যক্তিকে স্থানীয় মানুষজন পাগল বলে ডাকেন মানেই তার মানসিক ভারসাম্য ঠিক নেই, এটা প্রমাণিত হয় না। এবং শুধুমাত্র এই যুক্তিটার উপর ভর করে যে ধর্ষিতা হয়েছে, যে মেয়েটি, সেই মেয়েটির বক্তব্য, স্কুলের বাকি পড়ুয়াদের বক্তব্য, মেডিকেল এক্সপার্টদের যে ওপিনিয়ন, তারা যে কথা বলছেন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, এই সমস্ত কথাকে নস্যাৎ করে দেওয়া যায় না। কাজেই বিষয়টা এরকম নয় যে তাকে রাস্তার লোকজন বা আশেপাশের লোকজন পাগল বলে ডাকতো মানেই সে পাগল। এবং তারই সঙ্গে আদালতের তরফ থেকে বলা হচ্ছে সেই দিন, সেই সময় যখন সে এই কাজটা ঘটিয়েছে, সেই সময় তার মানসিক ভারসাম্য ঠিক ছিল না, এইরকম কোনো প্রমাণও কিন্তু পাওয়া যায়নি। কিন্তু যারা সত্যিই মানসিকভাবে অসুস্থ, মানসিক ভারসাম্য যাদের সত্যিই ঠিক নেই এবং যারা এই অসুখের সঙ্গে লড়াই করছেন, তাদের কখনোই খাটো করে দেখা উচিত নয়। একই সাথে বলি, আশা করি আমাদের এই প্রয়াসকেও আপনারা খাটো করে দেখছেন না। আরও একটা বছর কেটে গেল, মোটামুটি আমরা বছরের শেষে চলে এসেছি। আমরা কখনোই আপনাদের মতামত তৈরি করে দেওয়ার চেষ্টা করিনি, আমরা শুধু চেষ্টা করেছি আপনার মতামত তৈরি করার জন্য সব দিকটা, যতগুলো দিক আপনাদের শোনার প্রয়োজন, যা যা তথ্য আপনাদের জানার প্রয়োজন, সেইগুলো আপনাদের সামনে তুলে ধরতে। আমাদের এই কাজ, আমাদের এই প্রয়াসকে যদি আপনারা সত্যিই খাটো করে না দেখেন, যদি আমাদের এই কাজ ভালো লাগে, তাহলে আপনারা থ্যাঙ্কস বাটন ক্লিক করে অথবা এই আমাদের যে চ্যানেল হঠাৎ যদি উঠলো কথা, তার জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন, আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। আমি জানি বছরের শেষে সবার আর্থিক পরিস্থিতি সমান থাকে না, তাও এই অনুরোধ আপনাদের সামনে রাখলাম। এবং তারই সঙ্গে এখানে বলে রাখি, যারা থ্যাঙ্কস বাটন ক্লিক করেন না কিংবা যারা আমাদের মেম্বার হননি, সেই সমস্ত শ্রোতা দর্শকরাও কিন্তু আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের এই পর্বগুলো দেখছেন, কমেন্ট করছেন, এই কারণেই আমরা উৎসাহ পাচ্ছি এবং প্রত্যেক দিন এই সত্যি কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার সাহস পাচ্ছি। যাই হোক, এইবারে আসি পরের মামলায়। আইন ব্যবস্থার মধ্যে কি কোনো মানবিকতা রয়েছে, নাকি সে পাথরের মতোই কঠোর? দাঁড়িপাল্লায় শুধু ঠিক আর ভুল এইটুকুই মাপা তার কাজ, এর বাইরে কিচ্ছু নয়। এই মামলাবাজির আজকের যে পর্ব 2023-এর, সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোনো মামলা থাকবে না, সেটা তো হতে পারে না। তাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি মামলার কথা এখানে তুলে ধরছি, কিন্তু এটা কোনো দুর্নীতি সংক্রান্ত, নিয়োগ সংক্রান্ত মামলা নয়, বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলা। আপনাদের হয়তো মনে আছে, বিধাননগরে 16টি পরিবারের বাসস্থান একটি 4তলা বাড়ি, সেটি একটি বেআইনি নির্মাণ। সেই বাড়িটা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু এই নির্দেশ দেওয়ার 24 ঘন্টার মধ্যে তিনি মত বদলান। কেন তিনি মত বদলেছিলেন? কারণ ওই 16টি পরিবার যারা ওই বাড়িতে বসবাস করেন, তাদের সঙ্গে কথা বলেছিলেন বিচারপতি, এবং বিচারপতি যখন জানতে পারেন যে ওই পরিবারগুলির সঙ্গেও প্রতারণা করা হয়েছে, প্রমোটার বেআইনি নির্মাণের কথা বেমালুম চেপে গিয়ে মিথ্যে কথা বলে, সব কাগজপত্র ঠিক আছে, সব কিছু লিগাল, এই সমস্ত কিছু বলে সেই বাড়িগুলো বিক্রি করেছে ওই 16টি পরিবারকে, এটা জানার পরে বিচারপতি তার মত পরিবর্তন করেন। তিনি বলেন, প্রমোটার আপনাদের ঠকাতে পারেন, কিন্তু আদালত তো ঠকাতে পারে না। ঠিক আছে, বাড়ি ভাঙার নির্দেশ এখনই দিচ্ছি না, আপনাদের এক্ষুনি ঘর ছাড়া করতে চাই না। তারই সঙ্গে বিচারপতি বলেন, দুর্গাপুজোর সময় মাথার ওপরে ছাদ থাকবে না, এটা আমিও চাই না। এবং এরপরে তিনি এটা স্পষ্ট করে দেন যে ওই বেআইনি নির্মাণ শেষ পর্যন্ত ভাঙা হবেই। তিনি বলেন যে দুর্গাপুজোর পরে এই সংক্রান্ত কী নির্দেশ হয় সেটা আদালত দেবে, প্রয়োজন পড়লে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এসে ওই বাড়ি ভাঙা হবে। দেখুন, এখানে অনেকেই বলতে পারেন যে আবেগতাড়িত হয়ে এই ধরনের কাজ করা তো বিচারপতির কাজ নয়, আইনের কাজ নয়। আইনের কাজ বেআইনি নির্মাণ হয়েছে সেটা ভাঙার নির্দেশ দেওয়া, কিন্তু তারই সঙ্গে নিরপরাধ ব্যক্তিরা, নির্দোষ ব্যক্তিরা, তারাও যাতে ক্ষতিগ্রস্ত না হন, তারাও যাতে শাস্তি না পান, সেটা দেখাটাও তো আইনের কাজ। এবং এই জন্যেই মনে হয় একজন ভালো বিচারপতির এতটা প্রয়োজন রয়েছে, যিনি মানবিকতা বোধের সঙ্গে আইনের ইন্টারপ্রিটেশন দুটোর মধ্যে একটা মেলবন্ধন তৈরি করতে পারবেন। তারই সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলেছেন, যে যাদের এগুলো দেখার কথা ছিল, যারা নিজেদের কাজটা সঠিকভাবে করলে এই পরিস্থিতি তৈরি হতো না, এই যে পরিবারগুলির মাথার উপর থেকে ছাদ চলে যাচ্ছে, এই পরিস্থিতি তৈরি হতো না, এই পরিবারগুলির সঙ্গে প্রতারণা হতো না। অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে প্রশ্নটা
প্রশ্নটা করছেন সেটা হচ্ছে যে একটা ইট গাঁথতে হলেও পুরসভার অনুমতি দরকার হয়, তাহলে কার এমন ক্ষমতা যে একটা গোটা 4 তলা বাড়ি তৈরি হয়ে গেল বেআইনি নির্মাণ পুরোটাই, তারপরেও সেটা কারোরই চোখে পড়লো না, কেউ সেটাকে আটকালো না, এত দিন ধরে নির্মাণ হয়েছে কেউ কিচ্ছু দেখতে পায়নি। এমন তো নয় যে একেবারে ওই পিসি সরকারের মতো শুধু হাত ঘোরানো হয়েছে আর 4 তলা বাড়ি তৈরি হয়ে গেছে পলকের মধ্যে। দেখবেন রহস্য রোমাঞ্চ গল্পে, উপন্যাসে কিংবা অনেক সিনেমার প্লটে দেখা যায় যে কোনো একজন ব্যক্তি তার বাবা বা মাকে ছুরি দিয়ে কেউ একজন খুন করেছেন, অর্থাৎ ভিলেন খুন করে দিয়েছেন, এবং সেই বাবা বা মা একদম মৃত্যুর মুখে ঢলে পড়ার আগে কে খুনি সেই নামটা হিরোকে বলে দিয়ে গেছেন, এবং সেই হিরো তার গোটা জীবনটা সেই প্রতিশোধ নেওয়ার জন্য কাটিয়ে দিয়েছে এবং সারা জীবন সে ওই লড়াইটা করে কাটিয়েছে। অথবা অনেক সময় দেখা যায় যে এই ধরনের গল্প উপন্যাস বা সিনেমার প্লটে যে একজন ব্যক্তি সারা জীবন ভুলভাল কাজ করেছেন, ভীষণ অন্যায় করেছেন, কিন্তু একদম মৃত্যুশয্যায় সে সমস্ত কনফেশন করে যাচ্ছে, সমস্ত স্বীকারোক্তি সে করে যাচ্ছে যে আমি এই ভুল কাজ করেছি। এবার এই যে মৃত্যুশয্যার যে স্বীকারোক্তি, ডাইং কনফেশন, এইটা কি আদালতে আদৌ ঢোপে টেকে? এইরকমই একটি মামলা কলকাতা হাইকোর্টে উঠেছিল এবং সেখানে বিচারপতিরা বলছেন একজন ব্যক্তির ডাইং কনফেশন, মৃত্যুর ঠিক আগে তিনি যা যা বলে যাচ্ছেন, যে স্বীকারোক্তি তিনি সামনে রাখছেন, সেটা অবশ্যই আদালত কনসিডার করতে পারে, কিন্তু এখানে কিছু শর্ত রয়েছে। কি শর্ত? না, যে ব্যক্তি ডাইং কনফেশন করছেন, মারা যাওয়ার আগে কিছু কথা বলছেন, সেই কথা তো বাকিরা কেউ শুনতে পাচ্ছেন, তবেই তারা এসে আদালতের কাছে বলতে পারছেন যে হ্যাঁ উনি মারা যাওয়ার আগে এই কথাটা বলে গিয়েছিলেন। কিন্তু যারা যারা সেই কথা শুনছেন তারা কি শুনেছেন তাদেরকে যখন জিজ্ঞেস করবে আদালত, তারা যে ভার্সনগুলো বলছেন তার মধ্যে একটা মিল থাকতে হবে। একজন যদি বলেন যে আমি শুনেছি উনি মারা যাওয়ার আগে আম বললেন, আরেকজন বলেন না না আমি শুনেছি উনি আপেল বললেন, আরেকজন বলবেন না আমি শুনেছি উনি নাশপাতি বলবেন, তাহলে সেই ডাইং কনফেশনের কোনো দাম আদালতে কিন্তু থাকবে না। যে মামলাটা কলকাতা হাইকোর্টে উঠেছে সেখানে দেখা যাচ্ছে যে যিনি মারা গেছেন তিনি মারা যাওয়ার আগের মুহূর্তে এ এবং বির কিছু কাজকর্ম সম্পর্কে কথা বলে গেছেন। এবার যারা সেই ডাইং কনফেশন শুনেছেন তাদের মধ্যে একজন বলছেন উনি মারা যাওয়ার আগে বলে গেছেন এ কাজটা করেছে, বি সঙ্গে ছিল। আরেকজন বলছেন উনি মারা যাওয়ার আগে বলে গেছেন এ বি দুজনে মিলে কাজটা করেছেন। আবার আরেকজন বলছেন উনি বলে গেছেন বি আসলে কাজটা করেছেন কিন্তু এ সঙ্গে ছিল। অতএব এই বক্তব্যটার কোনো আলটিমেটলি মানে দাঁড়াচ্ছে না আদালতে। এই হলো 2023-এর কলকাতা হাইকোর্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দুর্নীতি সংক্রান্ত নয়। তারই সঙ্গে জানিয়ে রাখি এই বছরের একদম শেষের জন্য আমরা একটি পর্ব প্রস্তুত করেছি 12 মাসের 12 কাহন নামে, যেখানে এই 2023-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা মাসে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, একটি করে ঘটনা প্রত্যেক মাসের যেগুলো কিন্তু ভীষণভাবে চর্চায় থেকেছে, সেইগুলো আমরা একসঙ্গে কম্পাইল করে একটি পর্ব প্রস্তুত করেছি আপনাদের আরও একবার মনে করিয়ে দেওয়ার জন্য। আশা করি সেই পর্বটা আপনাদের ভালো লাগবে। আশা করি আজকের এই পর্বটাও আপনাদের ভালো লেগেছে। এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ।